প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে হবে নির্বাচন বললেন আসিফ নজরুল। দুদক ও ইসি সংস্কার নিয়ে 2 মাসের মধ্যেই আইন। আন্তর্জাতিক মানে নির্বাচন করতে 4 মিলিয়ন ইউরো দেবে ইউ। সিইসির সাথে বৈঠকে জানালেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন কেনা ঠেকাতে মব সৃষ্টির অভিযোগ রিজভির। নির্বিঘ্নে ভোট প্রদানের নিশ্চয়তা চায় বিএনপি। এবং ডাকসু নির্বাচনে এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 শিক্ষার্থী। আলাদা প্যানেলে প্রার্থী হওয়ায় এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা জানান তিনি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যকে রাজনৈতিক প্রক্রিয়া বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। চলতি মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন। এরপর থেকে নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেয় মতবিরোধ। এ নিয়ে সচিবালয় আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের না। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব বলে না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মতের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলে মনে করেন আইন উপদেষ্টা। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেন। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনীতির কথাবার্তা হতো এখনো ঠিক ওইরকম ভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তার খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও দলগুলোর কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি বলেও জানান আসিফ নজরুল। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। বিন্দুমাত্র। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের লক্ষ্যে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আজ রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। সেপ্টেম্বরে একটি দল বাংলাদেশে আসবে। গণতন্ত্রের সঙ্গে সবসময় ইইউ আছে বলেও জানান মাইকেল মিলার। এর আগে বেলা 11টায় ইইউ 6 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে বসে। সারা দেশের মতো আইন বহির্ভূতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায় আছে জানিয়ে রিজভী বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে। এমনকি রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেগুলো বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। আমি মনে করি যে ভোটারদের মধ্যে আস্থা আসবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। প্রায় 17 বছর পর তারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যাবে। সেই ব্যবস্থা, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মোট 658টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন সাদিক কাইম এবং জিএস পদে এস.এম. ফরহাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে লড়বেন তানভীর বারী হামিম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন আব্দুল কাদের এবং জিএস পদে লড়বেন আবু বাকের মজুমদার। ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিন ইয়ামিন মোল্লা এবং জিএস পদে সাবিনা ইয়াসমিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মাহিন সরকার। এরপর গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে দলটি বলছে, প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেননি। সোমবার দুপুরে ডিইও ফরেস্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। রাত 11টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করার কথা জানায় এনসিপি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আজ তৃতীয় দিনের শুনানি হয়। রাষ্ট্রপক্ষের শুনানির শেষে আসামি পক্ষের শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস.এম. শাহজাহান এবং আইনজীবী শিশির মনির। চলতি বছরের 12 জানুয়ারি বিচারক আদালতের রায় বাতিল করে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 19 জন এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 19 আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। এরপর সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। কাছে নিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে, এই কনফেশন আইনত টিকতে পারে না। শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় না? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। শুরু হতে যাচ্ছে অর্ধ শতাব্দীর প্রতীক্ষিত নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতুর নির্মাণ কাজ। ইতিমধ্যেই সেতুটির দরপত্র আহ্বান শেষে চূড়ান্ত কার্যাদেশ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরে শুরু হবে মূল সেতুর নির্মাণ কাজ। প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2017 সালে পরিকল্পনা নেয় কদম রসুল সেতু নির্মাণের। 2018 সালে সেতুটি নির্মাণের অনুমোদন পেলেও জমি অধিগ্রহণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের আপত্তিতে আটকে যায় সেতুর নির্মাণ কাজ। অবশেষে প্রায় 400 কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে সেতুটির নির্মাণ কাজ। সেতুটি নির্মাণ হলে শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বন্দরবাসীদের। আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়। মেঘ বৃষ্টির দিন নৌকা ভাড়া বেশি নেয়, ট্রলার ভাড়া বেশি নেয়, আবার সময়কালে দেখা যায় ট্রলার নৌকা কিছুই পাওয়া যায় না। বন্দরবাসীর স্বপ্ন এখান দিয়ে একটা ব্রিজ হোক, এটা মিডিলে আছে ব্রিজটা, ওদিকের মানুষও পার হইতে পারবে, এদিকের মানুষও পার হইতে। ব্রিজটা হইলে রোগীদের জন্য ভালো হবে, ওই পারে রোগী অসুস্থ হইলে সহজে নিয়ে আসা যায় না। বন্দরবাসীরা চাইতেছে অনেক বছর ধরে ব্রিজটা লেগে বাস্তবায়নের লেগে, তো ব্রিজ হলে জনগণের লেগে সুবিধা। এই বিষয়ে আগামী ডিসেম্বরেই সেতুর মূল নির্মাণ কাজ শুরু হবে এবং এটি চায়না কোম্পানি সেতু নির্মাণ কাজ সম্পন্ন করবে বলে জানান এই কর্মকর্তা। কেস ফাইলিং কাজ শুরু হওয়ার সাথে সাথে আমাদের ফাইনাল কাজ শুরু হবে এবং এটা আশা করছি যে এই বছরের শেষের নাগাদ আমরা একদম ফুল ফাইনালি আমরা মূল ব্রিজের কাজ শুরু করতে পারব। এই সেতু নির্মাণ হলে শহর ও বন্দরের বহুদিনের দুর্ভোগ শেষ হবে বলে আশা এই নগর পরিকল্পনাবিদের। এই ব্রিজটা নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ হয় তাহলে
নারায়ণগঞ্জ এবং কদম রসুল অঞ্চলের মধ্যে একটা সেতুবন্ধন স্থাপন হবে। সেতুটি নির্মাণ হলে নারায়ণগঞ্জের বন্দরবাসীর দীর্ঘ 50 বছরের প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা সকলের। সোহাইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। এলজিবিটি অ্যাক্টিভিস্ট কর্তৃক দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ সরওয়ার এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি এবং হুমকিদাতার পক্ষে বামপন্থীদের অবস্থান এবং এলজিবিটি নর্মালাইজেশনের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইনতিফতা বাংলাদেশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইনতিফাদা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী এখনও হুমকিদাতাকে গ্রেফতার করেনি কিংবা ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করেনি। এতে বক্তারা অভিযোগ করেন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র জোট এবং গণসংহতি আন্দোলনের কিছু নেতা প্রকাশ্যে হুমকিদাতার সাফাই গিয়েছে। এমনকি 162 জন কথিত নাগরিক বিবৃতি দিয়ে ভুক্তভোগী শিক্ষকদেরকে ক্ষমা চাইতে বলেছে বলেও অভিযোগ করেন তারা। লিঙ্গ বৈচিত্র্য নামে দেশে এটা পরিচয় করানো হয়েছে। সাম্প্রদায়িকতা, এই লিবারাল সাম্প্রদায়িকতা, সেকুলার জাতির উপরে চলা এদেশের যে কোনো নাগরিকের। ডাক্তার মেহেদী হাসান এবার সারা বাংলা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। পৌর এলাকার বড়চক দৌলতপুর মহল্লায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মুর্শিদা খাতুন এবং তার ছেলে মুজাহিদ হোসেন। স্বজনরা জানায়, বাড়ির উঠানে বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিতে গিয়ে মুর্শিদা খাতুন বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে মুজাহিদও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানী মিরপুরের শাহ আলী এলাকায় এই উঠান বৈঠক করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এর সময় তিনি বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়, রাজনীতি মানে জনগণের সমস্যার সমাধান করা, তাদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে দাঁড়ানো। তাই তিনি জনগণের মতামতকে সামনে রেখে এলাকায় উন্নয়ন এবং পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবারে বাণিজ্য সংবাদ। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা, উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগের সাথে সংযুক্ত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্বোধন হলো ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি ক্লাবের। ভার্সিটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর খাওয়াজা ইফতেখার উদ্দিন আহমেদ, ডিরেক্টর অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ আরও অনেকে। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে হবে নির্বাচন, বললেন আসিফ নজরুল। দুদক এবং ইসির সংস্কার নিয়ে 2 মাসের মধ্যে আইন। আন্তর্জাতিক মানে নির্বাচন করতে 4 মিলিয়ন ইউরো দেবে ইইউ, সিএসির সাথে বৈঠকে জানালেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন কেনা ঠেকাতে মব সৃষ্টির অভিযোগ রিজভির, নির্বিঘ্নে ভোট প্রদানের নিশ্চয়তা চায় বিএনপি। এবং ডাকসু নির্বাচনে এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 শিক্ষার্থী,
আলাদা প্যানেলে প্রার্থী হওয়ায় এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার। এছাড়া আমাদের এখনকার আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।